প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এটুকু কথা দিতে পারি, যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায়, প্রিয় দেশবাসী আমার, আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা, জীবনের নিরাপত্তা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো। সে আত্মবিশ্বাস আমাদের আছে। আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা, এই বিজয়ের যাদের জন্য বিজয়, সেই মুক্তিযোদ্ধা, তারা আজ কারাগারে বন্দী অথবা ঘরে আটকা। কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম আর আওয়ামী লীগ যেতে পারবে না, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না। আমাদের বলে আমরা নাকি হত্যা করেছে। আমি তো হত্যা করি নাই। হত্যা করেছে ইনুসের যে এই চামুন্ডারা, জঙ্গিরা, যাদেরকে ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে, এটা আমি হলপ করে পড়তে পারি। এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি একসাথে বের করা হয়, তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী। কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে। জন্মেছি একবার, মৃত্যু হবে একবার। প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন। তবে ভাবিনি যে আমাকে দেশ থেকে, জনগণ থেকে দূরে যেতে হবে। সেটাও হয়তো কোনো একটা চক্রান্ত ছিল, কিন্তু আমাদের হয়তো ভাগ্যের লিখন। কিন্তু যত দূরেই থাকি, প্রিয় দেশবাসী, আমি আপনাদের সাথেই আছি, আপনাদের কাছেই আছি। সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি, চিন্তা করি, এবং আমি ভবিষ্যতে কি করব সেই চিন্তাও এখন করে রাখছি। গৃহহীন মানুষদের ঘর দেওয়া, যত নির্যাতিত পরিবার, যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাদের জীবন মান আবার উন্নত করা, সব কিছু যেন ফিরে পান সে ব্যবস্থা করাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারছে না, তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে। যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে, তারা যেন তাদের মর্যাদা ফিরে পায়। চাকরিহারা, সরকারি, বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন যারা, তারা যেন আবার স্ব জায়গায় চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায়। এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে, ন্যায় বিচার যাতে তারা পায়, সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, এ বিশ্বাস আমাদের আছে। এই সমস্ত অত্যাচারী নির্যাতন করে বাংলার মানুষকে দাবায় রাখতে পারবে না। আজকে এমন একটা সময় আমরা এখানে আমাদের বিজয় দিবস উদযাপন করি। সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যে আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, এবং আওয়ামী লীগ যে স্বাধীনতা দিয়েছে এটা তো বিশ্ব স্বীকৃত। এটাকে যতই তারা অস্বীকার করুক, অস্বীকার করবে কিভাবে? তাহলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে কিভাবে? আমরা তো এখনো জনগণের ভোটে নির্বাচিত, আর সে হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। যেখানে আমরা 2008 সালে 48% ভোট, সেটাও আমরা 259 সিটে অংশগ্রহণ করি, আর 41টা সিট আমাদের যারা শরিক দল ছিল তারা নির্বাচন করে। অর্থাৎ প্রায় 50% ভোটার আজকে ভোট দিতে পারবে না, কারণ আওয়ামী লীগ করে দেখে তাদের ভোট দেওয়ার অধিকার নাই, নির্বাচন করার অধিকার নাই। তাহলে এটা কোন ধরনের গণতন্ত্র দিচ্ছে? এটা কোন ধরনের ন্যায়? নামধারীদের হাতে লাঠি সোটা অস্ত্র রামদা ক্রিজ দিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। একে একে চিফ জাস্টিস, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সবই তো এই অস্ত্র দিয়ে আর ভয় দেখিয়ে মপ করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয়করণ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, শিক্ষকদের অপমান করা হচ্ছে। তারা তো শিক্ষক, তাদেরকে এই ছাত্ররা যখন অপমান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন প্রকাশ্য দিবলোকে এক একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, যাকে হত্যা করে সেই জন্য দোষী। সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় 5-6 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। এই মামলা দেওয়াতে ইউনূস সাহেব অবশ্য একটা রেকর্ড করে ফেলেছেন, এটা ঠিক, কিন্তু বিচার নাই, ন্যায় বিচার নাই। আপনারা দেখবেন আজকে আমাদেরকে শাস্তি দিয়েছে, হত্যা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস আর মেট্রোলস ডিজাইনের মাধ্যমে 7.62 বুলেটের দ্বারা, আর মামলা দিচ্ছে আমাদের বিরুদ্ধে, শাস্তি আমরা পাচ্ছি। এবং আমি আর রেহানা, আমাদের 5টা বাচ্চাও রেহাই পাচ্ছে না। আমি দেশবাসীর কাছেই সেটা বিচার চাই। আমাদের প্রত্যেকটা নেতা কর্মী তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। আপনারা জানেন তারা যে লাশ ফেলেছে এটা তো পরিষ্কার কথা। যেমন তার মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে ইউনূস পরিচয় করিয়ে দেয়, সেই নাকি সব পরিকল্পনা করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়েছে। আর লাশ ফেলো, সরকার পড়ে যাবে, তারপর হলো শেখ হাসিনা রেহানাকে হত্যা করো, সব ঝঞ্ঝাট মিটে যাবে। আমরা অপরাধটা কি করেছি? জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের মঙ্গলের জন্য কাজ করেছি। ইউনূসের মতো তো পয়সা বানায়নি। 6,000 টাকা বেতনের চাকরি করতো, 5,000 কোটি টাকা তার এখন ফিক্সড ডিপোজিট। 38টা কোম্পানিতে ট্যাক্স দেয় নাই, সব প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু ইউনূস নিজে। এবং তার এত টাকা কোত্থেকে আসে? সেই প্রশ্নটা সকলের, যে এই যে শুধু বাংলাদেশে তার এত টাকা, তো বিদেশে কত আছে? কাজে আজকে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে, এই অন্যায় অবিচারের হাত থেকে দেশবাসীকে উদ্ধার করতে হবে।
আমাদের আওয়ামী লীগ, স্বাধীনতা সপক্ষ শক্তি যারা আছে বা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে, কারণ ইউনূস এসে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করেছে, যেভাবে নির্যাতন করেছে, তা ওই একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী ৭১ সালে করেছিল তার সাথেই তুলনা করা যায়। কাজে আমাদের দেশে সকল ধর্ম বর্ণের মানুষ সকলে নিশ্চিন্তে বাস করবে, শান্তিতে তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। জাতিপিতা বলেছিলেন দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না, এবং সেই দিন বেশি দূরে না। আমি দেশবাসী সকলকে বলবো, আমাদের দলের নেতাকর্মী, মুক্তিকামী মানুষ, অসাম্প্রদায়িক চেতনার যারা আছেন সকলকে বলবো ঐক্যবদ্ধ হন। যার যা আছে যেভাবে আছে, এই যত রকমের অপকর্ম করে যাচ্ছে সেগুলি দেশে বিদেশে তুলে ধরুন। সেই সাথে সাথে সকলে ঐক্যবদ্ধ হয়ে এদের উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হন, সেই আবেদন আপনাদের কাছে করি। আওয়ামী লীগ ব্যান করতে হবে, যুবলীগ ব্যান করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ ব্যান করতে হবে, আর ছাত্রলীগ ব্যান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি, আপনি কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন যে আপনি এই নির্দেশ দেন? আপনার কি অধিকার আছে? কোন রাইট আছে? সাংবিধানিক রাইট আছে? না। জনগণের সমর্থন আছে? না। এসেছেন অস্ত্র হাতে, জঙ্গিদের সহায়তায়। তাহলে আমরা রাজনীতি করি, জনগণের ভোটে নির্বাচিত আমরা। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তো বৈষম্যই সৃষ্টি করা হয়েছে, যেখানে জনগণের ম্যান্ডেটের কোনো দাম নাই, মতামতের কোনো দাম নাই। আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম সেটাই বলবি, সেই কথাটা এখন পছন্দ হচ্ছে না। সেই জন্যই এখন শেখ হাসিনাকে হত্যা করতে পারলেন না, এটাই দুঃখ। আর দুই বোন ক্ষমতা মানে আমাদেরকে খতম করতে পারলে সে খুব খুশি হতো, যে জন্য আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত ঝরাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সেই মেয়েদের পর্যন্ত গ্রেপ্তার করছে। ছোট বাচ্চা বুকের দুধ খায়, সেই বাচ্চাকে ফেলে দিয়ে গ্রেপ্তার করা। 3 বছরের বাচ্চা সহ মাকে গ্রেপ্তার করা, কুপিয়ে মেরে ফেলা, ছেলেকে পেল না, অ্যারেস্ট করতে পারলো, মাকে কুপিয়ে মারা, আগুন দিয়ে মারা, বাবাকে মারা, চরম অসভ্যতার মতো ব্যবহার। আর এই ছেলেপেলেগুলি এত বেয়াদবের মতো ব্যবহার করে, তাদের ঘরে মা বাপ নাই, কী পাবে এদের কাছ থেকে ভবিষ্যতে? একটা জঙ্গির কর্মকাণ্ড, এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ, এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, বা অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো, আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্র সীমা, মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি। আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না, সেটাও চলে যাবে। কারণ আমেরিকার যে পরিকল্পনা, এটা তো সকলেই জানা উচিত, এতদিনে সবাই জানে। যখন আমি বলতাম তখন হয়তো অনেকের খারাপ লাগতো, ভাবতো আমি এটা কী বলি। আর ইউনূস যে তাদের হাতের পাপেট, একটা পুতুল, এটাও সকলে বিশ্বাস করতো না, এখন নিশ্চয়ই বিশ্বাস করে। কিন্তু সে তার নোংরামিটা দেখালো, তার চেহারাটা আজকে সারা বিশ্বের কাছে উন্মুখ হয়ে গেল, যে কীভাবে উন্মুক্ত হয়ে গেল, যে সে কীভাবে একটা দলকে ধ্বংস করার জন্য, একটা দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। কী স্বার্থটা তার? এই বয়সে এসে যে এত ব্যবসা নিচ্ছে, খাবে কবে? খেতে পারে সব? সেটা আমার প্রশ্ন। আদম ব্যাপারী লাইসেন্স, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স, টাকা লেনদেনের লাইসেন্স, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, এবং 5 বছর পর্যন্ত সব ঋণ মৌকুব। আয়কর ফাঁকি দেওয়া তার অভ্যাস। 666 কোটি টাকার আয়কর, সেটাও সে ফাঁকি দিয়েছে, সেটাও দেয়নি। তার কাছে প্রায় 1100 কোটি টাকার আয়কর পাওনা, এবং তার যে কোম্পানি, 48টা কোম্পানিতে কোনো দিন একটা কোম্পানি থেকেও সে কোনো আয়কর দেয়নি, কারণ সবগুলি সে লোকসান দেখাতো আর লাভের ভাগটা চুরি করে নিয়ে যেত। কিন্তু কথাই তো বলে, রাখে আল্লাহ মারিকে, কারণ এটাও বিশ্বাস যে মারে আল্লাহ রাখে কে। আমার বেলায় বারবার রাখে আল্লাহ মারিকেই হয়ে গেছে। জনগণের দোয়া
আর বারবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে, কেন বাঁচিয়েছে জানি না, তবে হ্যাঁ নিশ্চয়ই আমাকে কোনো একটা কাজ দেবে, সেই জন্যই আমি বেঁচে আছি। তবে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে আর যে অবস্থা চলছে, আজকে ইউনূস ক্ষমতা আসার পর আপনি যদি হিসাব করেন যে তিনি কি পেলেন আর বাংলাদেশের জনতা কি পেল, তার যেটুকু গোছানো সে সবই করে ফেললো, আর জনগণকে কি দিল? সারা দেশের মানুষকে চরমভাবে সে অশান্তি দিয়ে রাখছে। ডাকাতি, চুরি, ছিনতাই প্রতিদিনের ব্যাপার। মহিলারা বাইরে বেরোতে ভয় পায়, কারণ সে তো ওই জঙ্গি এবং সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে। এখানে কোনো বিপ্লবও হয়নি, এখানে কোনো অভ্যুত্থানের, আর সেটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে বললো, তো এটা ছাত্ররা জানতো না, এটা জনগণও জানতো না, কোনো নেতা ছিল না। আমি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস সাহেব, আপনার যে এত বড় বড় কথা, এত বিদেশি বন্ধু, তা আপনি মুখ দেখান কীভাবে? আপনি তো সন্ত্রাসকে ক্ষমতা দখল করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি, সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেননি বা আসেননি, ভোট করে জিতে আসেননি, এসেছেন জঙ্গিদের সহায়তায়। তার মানে বাংলাদেশটা এখন জঙ্গির দেশ, সন্ত্রাসের দেশে পরিণত করেছে। এর জন্য দায়ী ইউনূস, তার ওই স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং তারেক নিজে। এর বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। হ্যাঁ, আইনের শাসন নাই, কিন্তু শেষ জায়গা তো আমাদের সেখানেই। মামলা করতে দেবে না, কোনো অন্যায় করলে কাউকে কিচ্ছু করতে দেবে না। আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে, এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায়, সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায়, তখন বের করে দেয়। মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা করছে, তাদের এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে, সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা, তাদের উপরে এত অত্যাচার করা, মানে মহিলা হলেও তার গায়ে হাত তোলা, তাদের পিটানো, মারা, এ কি অসভ্যতা? এরা কারা?